মামুনের মা একজন ডিভোর্সি মহিলার 10 তলা বিল্ডিং এর দিকে নজর দিয়েছে যে এইটা সে লিখে চায়, এটা সে মামুনকে দিয়ে করাতে চায় যে এটা যদি লিখে দাও তাহলে বিয়ে করব। এটা কেমন অদ্ভুত বিষয়। একজন ডিভোর্সি মহিলার সরলতার সুযোগ নিয়ে মামুনের মা তার সন্তানকে পাঠিয়েছে তার সম্পদ দখল করার জন্য। মামুনের মায়ের বক্তব্যে আমরা এটা স্পষ্ট হয়েছি যে মহিলা মোটামুটি তার কথাবার্তায় লোভ প্রকাশ পেয়েছে এবং সে একজন চতুর ও ধূর্ত মহিলা। সবচেয়ে আশ্চর্য লেগেছে একজন মহিলা হয়ে আর একজন মহিলাকে সে বডি শেমিং করছে, পাশাপাশি সে সম্মতিতে মামুনের সঙ্গে শুয়েছে এইরকম কথাও বলছে। একজন নারী হয়ে আর একজন নারীকে এই কথা বলতে পারে? মামুনের মা, আসলে মামুনের মাদের মতো মারা মামুনদের নষ্টের একমাত্র কারণ। স্পষ্টত একটা তার সন্তানকে সে ব্যভিচারে সে ঠেলিয়ে দিয়েছে। আর এটা কি অদ্ভুত, মানে একটা ওরা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে টিকটককে। চিন্তা করতে পারেন, মানে টিকটকার, হ্যাঁ, মানে কোনো গান পারে না, অভিনয় পারে না, কি অন্য একজন গান গাইছে ওটার সঙ্গে মুখ নাড়াবে, একটু একটু শরীর নাড়াচাড়া করবে, এটাই নাকি টিকটক, এটাই নাকি শিল্প। চিন্তা করা যায়। এবং এদেরকে নিয়ে আমরা সবাই ব্যতিব্যস্ত। মামুনের মায়ের যে এক্সপেকটেশন, এইটা কোনোভাবে গ্রহণযোগ্য না। সে মোটামুটি একটা ষড়যন্ত্রে লিপ্ত যে একটা স্বামী পরিত্যক্তা নারী, তার একটা সম্পদ রয়েছে, সেই সম্পদ সে হাতিয়ে নিতে চায় এবং বলেছে যে বিয়ে যদি করতে হয় তাহলে 10 তলা বিল্ডিং লিখে দাও। মানে একটা 10 তলা বিল্ডিং ঢাকার মতো জায়গায় মানে অর্জন করতে একটা মানুষের কি পরিমাণ কাঠখড় পোড়াতে হয়, একটা ফ্ল্যাট কিনতেই মানুষের কতটুকু কষ্ট হয়, তাই নয়? সেটা লিখে নিতে চাই। এই সম্পদটা যদি লায়লা লিখে দিত তাহলে কি সঠিক কাজ করতো? তাহলে 2 দিন পরে লিখে নেওয়ার পরে তো তাকে বের করে দিত। আমি লায়লা না, শুধু লায়লার মতো যত নারী রয়েছে, আপনাদের যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো আপনাদের সম্বল। এই সম্পদগুলো কখনোই হাতছাড়া করবেন না। কোনো লোভে, কোনো প্রলোভনে আপনার হলো বিয়ের শর্তে লিখে দিবেন না। আপনার সম্পদ আপনিই রাখবেন। এই সম্পদ থেকে স্বামীকে সহযোগিতা করবেন, তাকে সাপোর্ট দিবেন, তার ব্যবসার জন্য সাপোর্ট দিতে পারেন, এগুলো করতে পারেন যদি আপনার সামর্থ্যের মধ্যে থাকে। কিন্তু আমি ধর্ষণ আসলে মামুন করেছে কিনা, একজন ধর্ষক বিভিন্ন কলা কৌশলে ধর্ষণ করে। একটা ছোট বাচ্চাকে যখন সে ধর্ষণ করতে চায় তখন সে কনভিন্স করার জন্য, তাকে আড়ালে নেওয়ার জন্য চকলেট দেয়, 10 টাকার নোট দেয়, চিপস দেয়। এখন ওই ছোট বাচ্চা কি তাহলে চকলেটের বিনিময়ে ধর্ষিত হলো, বা চিপসের বিনিময়ে ধর্ষিত হলো, অথবা 10 টাকা পেয়ে সেটার বিনিময়ে ধর্ষিত হলো? আমার একজন ধর্ষক যে কি কি অ্যাটিটিউড করে, আপনারা যদি ভিকটিম নিয়ে কাজ করেন তাহলে এটা বুঝতে পারবেন। আমি যখন মধুমিতাতে কাজ করেছি, USAID-এর একটা মানে সংগঠন, ওই মধুমিতার একটা প্রজেক্ট HIV নিয়ে কাজ করেছিল, তখন অনেক HIV নারীকে নিয়ে আমরা কাজ করেছি। তারা কিভাবে ধর্ষিত হয়েছে, তাদেরকে কিভাবে পতিতালয়ে নিয়ে গেছে জোর করে। এই সাফারিংসটা অন্যরকম একটা পর্যায়ের, একজন নারীর ধর্ষণের সাফারিংস। আর প্রাপ্তবয়স্ক একজন নারীকে ধর্ষণ করার ক্ষেত্রে পুরুষরা কি করে, তাকে ফুল দেয়, তাকে উপহার দেয়, তাকে ভালোবাসি বলে, তাকে এটা বলে যে আরে তুমি তো আমার বউ, আরে তোমাকে তো বিয়ে করেই ফেলেছি, আরে আমরা বিয়ে করব। অর্থাৎ সে তার যৌন আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য তোমাকে বিয়ে করেই ফেলেছি, বিয়েই করলাম, আমরা তো স্বামী স্ত্রী, এত দুশ্চিন্তা করছো কেন? এগুলো ধর্ষণের এক একটা কৌশল। মানে সরাসরি তো তোমাকে লাগাবো, এখন এইভাবে করে তো আর ধর্ষণ হয় না। ধর্ষণ করার জন্য অনেকগুলো প্রেক্ষাপট আছে, যে কারণে আদালত এই ধরনের ধর্ষণগুলোকে ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িত করেছে। যে বিয়ের কমিটমেন্ট দিয়ে একটা নারীকে ধর্ষণ করা, অথবা ধর্ষণের সময় নারী যেন চিৎকার না করে, এই জন্য তাকে বলা হয় তোমাকে আমি বিয়ে করব, তুমি আমার বউ। এগুলো কিন্তু একটা কৌশল, এগুলো সবই ধর্ষণের এক একটা রূপ। মামুন এবং লায়লার বিষয়ে এইরকম প্রেক্ষাপটটাই এখানে গড়ে উঠেছে। এটা অবশ্যই একটা ধর্ষণের ঘটনা, এটা একই সাথে ধর্ষণ, একই সাথে ব্যভিচারও বটে। তবে একজন ভিকটিম নারী হিসেবে লায়লা, আমি আইনের ছাত্র হিসেবে, একজন ডিভোর্সি নারী একজন সঙ্গী খোঁজে, একজন নিরাপদ আশ্রয় খোঁজে। একজন পুরুষ তার নিরাপত্তার জন্য প্রয়োজন হয়, উনি একজন সম্পদশালী নারী, ওনার একজন সঙ্গী প্রয়োজন, ওনার পূর্বের সম্পর্ক আর নাই, সে জায়গা থেকে তার সঙ্গী খোঁজাটা অন্যায় না। কিন্তু তারা যেই প্রক্রিয়ায় একসঙ্গে থাকা থেকেছে